আমাদের ভিতরে যদি খারাপ যারা আছে, গণধিকৃত, যারা দেশের জন্য কাজ করার মতো যোগ্যতা নেই, তাদেরকে তো স্বাভাবিকভাবেই তাদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা আলোচনা করে দলীয় সিদ্ধান্ত নিয়েই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করব, সংযোজন করব। জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠক দিয়ে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। ঘটল। আমেরিকার রাষ্ট্রদূত ভারতের সঙ্গে মিললেন এবং দুই দেশ একসাথে বাংলাদেশকে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে চাপ দেবেন এরকম সম্মত হলেন। আমেরিকা এবং জাতিসংঘের এই মূল্যায়ন দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন, এমনকি আওয়ামী লীগের সাথেও বৈঠক করার কথা রয়েছে। জাতিসংঘের যেই টিম বাংলাদেশে এসছে নির্বাচনকে ঘিরে, তারা 23 জানুয়ারি পর্যন্ত থাকবে এবং আওয়ামী লীগের সাথেও তারা মিটিং করবেন। এই যারা প্ররোচিত হয়ে পা দিয়েছে তারা কিন্তু আদতে জানে না বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার দলীয় কার্যালয়। আওয়ামী লীগের তৃণমূলে দলের বিভিন্ন নেতাদের নিয়ে ক্ষোভ আছে, এটা ঠিক, তবে দলটির ভেতরে শেখ হাসিনার বিকল্প কোনো নেতৃত্ব এখনো নেই। অন্যদিকে শেখ হাসিনা দেশের বাইরে, তার অনেক নেতাও দেশের বাইরে অবস্থান করছেন, কিন্তু দেশের ভেতরে অন্তত প্রকাশ্যে এমন কোনো নেতাকে দেখা যাচ্ছে না যিনি সামনে থেকে দলকে সাংগঠনিকভাবে সক্রিয় করতে ভূমিকা রাখবেন। ফলে কিভাবে সম্ভব? আমাদের ভিতরে যদি খারাপ যারা আছে, গণধিকৃত, যারা দেশের জন্য কাজ করার মতো যোগ্যতা নেই, তাদেরকে তো স্বাভাবিকভাবেই তাদেরকে বাদ দিয়েই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে। যেখানে আওয়ামী লীগের ত্রুটি বিচ্যুতি আছে সেগুলো আমরা আলোচনা করে দলীয় সিদ্ধান্ত নিয়েই দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সেই জায়গাগুলোকে আমরা সংশোধন করব, সংযোজন করব, প্রয়োজনে বিয়োজন করা হবে। উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে তৃণমূলের নেতৃবৃন্দের সাথে আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা ইতিমধ্যেই বিভিন্ন ভাবে তিনি যোগাযোগ করছেন। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দেশ ছেড়ে পালানোর পর প্রথমবারের মতো নেতাকর্মীদের সঙ্গে তার কথোপকথন প্রকাশ পায় আওয়ামী লীগ সরকার পতনের এক সপ্তাহ পর, গত 12ই আগস্ট। এর পরের ধাপে মাসখানেক ধরে বিভিন্ন সময় বিভিন্ন এলাকার তৃণমূলের অপরিচিত নেতাদের সঙ্গে কথা বলার মাধ্যমে বার্তা পৌঁছানোর চেষ্টা করতে দেখা যায় শেখ হাসিনাকে। আমি আর এখানে যে বেঁচে গেলাম মাত্র 20-25 মিনিটের একটা ব্যবধানে। তৃতীয় ধাপে গিয়ে গত সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে প্রবাসী আওয়ামী লীগের বৈঠকে ভার্চুয়ালি বক্তব্য দিতে দেখা যায় তাকে। পাশাপাশি তার বিবৃতিও প্রচার করা হয়েছে দল থেকে। এসব বক্তব্যে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না এলেও আওয়ামী লীগ নেতা বাহাউদ্দিন নাসিম বলছেন, এখন তার ভাষায় ধাপে ধাপে হরতালের মতো কঠোর কর্মসূচির কথা চিন্তা করছে তার দল। ঘুরে দাঁড়াবার প্রস্তুতি আমাদের নেতা কর্মীদের, তৃণমূল মানুষের ভিতরে গড়ে উঠছে। তারা চায় কর্মসূচি করে অনির্বাচিত অবৈধ সরকারের হাত থেকে রক্ষা পেতে, বাঁচতে। কর্মসূচি দিয়ে ধাপে ধাপে বা শেষ পর্যন্ত আমরা হরতাল কর্মসূচিতে যাওয়ারও আমাদের চিন্তা ভাবনা আছে। জাতিসংঘের সাথে আওয়ামী লীগের বৈঠক দিয়ে কি আন্তর্জাতিকভাবে আওয়ামী লীগ পুনর্বাসিত হতে যাচ্ছে? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো। জাতিসংঘের 3 সদস্যের একটি প্রতিনিধি দল এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন। গত 14 জানুয়ারি বাংলাদেশ সফরে এসছেন। নির্বাচন কমিশনের সাথে একাধিক বৈঠক করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে বৈঠক করেছেন এবং ম্যারাথন, সরকারের বিভিন্ন সংস্থার সাথে ম্যারাথন বৈঠক করছেন তারা, এবং তারা 10 দিনের সফরে বাংলাদেশে আছেন। আগামী 23 জানুয়ারি পর্যন্ত জাতিসংঘের 3 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দলটি বাংলাদেশে আছেন। এই প্রতিনিধি দলটি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তারই অংশ হিসেবে বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল, সর্বশেষ ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের সাথেও জাতিসংঘের এই প্রতিনিধি দলটি বৈঠক করবেন। এই বৈঠকটি কেন? যখন বাংলাদেশে আওয়ামী লীগ বয়কট, আওয়ামী লীগ বর্জন আন্দোলনের দাবির মুখে জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র নিয়ে নানা রকমের আলোচনা চলছে, ঠিক সেই সময় ভারতে অন্যরকম একটা ঘটনাই ঘটল। আমেরিকার রাষ্ট্রদূত ভারতের সঙ্গে মিললেন এবং দুই দেশ একসাথে বাংলাদেশকে দ্রুত নির্বাচন দেওয়ার ব্যাপারে চাপ দেবেন এরকম সম্মত হলেন। আমেরিকা এবং ভারত, মূলত ভারতের চাওয়াতেই আমেরিকা এই কাজ করছে এবং সেটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই ঘটনাগুলো ঘটছে। সেই আলোচনাটাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, দৃশ্যপটটা কত দ্রুত পাল্টে যায়। দৃশ্যপটে যা ছিল এখন ঠিক তার মুদ্রাটার অপর পিঠটা আমরা দেখতে পাচ্ছি জো বাইডেন প্রশাসনের। জো বাইডেন ডক্টর ইউনূসকে সাপোর্ট দিয়েছিলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। ডক্টর ইউনূসের সঙ্গে দহরম মহরম সম্পর্ক তার। জাতিসংঘ অধিবেশনে সাইড বেঞ্চে তাকে প্রায় ঘণ্টাখানেক সময় দিয়েছেন, তার সঙ্গে কোলাকুলি করেছেন, তাকে চুমু দিয়েছেন। সব কিছুই আমরা দেখেছি।
অন্তরঙ্গ সম্পর্কের ব্যাপারগুলো দেখেছি, এখন যেন গণেশটা উল্টে গেছে। ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে ঘটনা প্রবাহ অন্যদিকে গড়তে শুরু করেছে, যার বেশ কিছু নজির আমরা দেখছি। ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত এরিক গারসেটি তিনি ভারতের সঙ্গে বৈঠক করেছেন এবং ভারতের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের মিত্রদেশ ভারতের যে চাওয়া, সেই চাওয়া মতো কাজ করার অঙ্গীকার করেছেন। এরিক গারসেটি সম্পর্কে যেটা বলা যায়, তিনি মূলত ডেমোক্র্যাট দলের সদস্য ছিলেন, ডেমোক্র্যাট দলের সদস্য হিসেবেই ভারতের রাষ্ট্রদূতের দায়িত্ব পেয়েছেন। এছাড়া তিনি লস অ্যাঞ্জেলসের মেয়র ছিলেন, একটা গুরুত্বপূর্ণ লস অ্যাঞ্জেলস শহরের মতো একটা গুরুত্বপূর্ণ শহরের মেয়র ছিলেন, যাকে কিনা অনেকেই এরকমটাও ভাবেন যে লস অ্যাঞ্জেলসের মেয়র যিনি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে লড়াই করার ক্ষমতা রাখেন, যোগ্যতা রাখেন, সেরকম পদমর্যাদা দেওয়া হয়। সেই পদমর্যাদার একজন মানুষ ভারতে আমেরিকার রাষ্ট্রদূত, এবং তিনি বিদায়ী রাষ্ট্রদূত। কদিন পরেই তাকে প্রত্যাহার করে নেওয়া হবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পরে। তিনি আর থাকবেন না। বিদায়ী রাষ্ট্রদূতের ভারতের সঙ্গে বিদায়ী বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ আসলো এবং তারা একমত হলেন ভারতের চাওয়া অনুযায়ী বাংলাদেশের উপরে এক ধরনের চাপ সৃষ্টি করার জন্য, যেন দ্রুত নির্বাচন হয়, বাংলাদেশের সরকার যেন দ্রুত নির্বাচন দিতে পারে। বাংলাদেশে যখন সংস্কার নিয়ে নানা রকমের কথা হচ্ছে, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেয়া হবে, সেই ব্যাপারে রাজনৈতিক ঐক্যের চেষ্টা করছে, যদিও সেই ঐক্যে ফাটল ধরেছে, বিএনপি সেই ঐক্যের মধ্যে থাকছে না, এমনটা ঘোষণা এসেছে। জাতীয় পার্টিকে তারা ডাকেইনি, আওয়ামী লীগ তো নেই, তাই ধরে নেওয়া যাচ্ছে যে প্রায় 90% মানুষের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলকে বাদ দিয়েই ডক্টর ইউনূস যে ঐক্যের কথা বলছেন, সেই ঐক্য আসলে কিছুই হবে না, জুলাই ঘোষণাপত্রও হবে না। কিন্তু সংস্কার নিয়ে যে উঠে বসে লেগেছেন, এর মাঝেই আমরা দেখেছি নির্বাচন সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন, সংবিধান সংস্কার কমিটি তাদের সংস্কারের প্রস্তাব দিয়েছেন, এবং সংবিধান সংস্কার কমিটির ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে, প্রচণ্ড সমালোচনা হচ্ছে, এবং এটাও বলা হচ্ছে, বিএনপির এক নেতা তো বলেই ফেললেন যে সংবিধান চেঞ্জ করার, সংবিধানের মূলনীতি চেঞ্জ করার এরা কারা, এবং যিনি এই সংবিধান সংস্কার কমিটির প্রধান, তাকে একজন বিদেশি হিসেবেও বিএনপি এক নেতা আখ্যা দিলেন। তিনি বললেন তিনি বাংলাদেশের বিদেশি নাগরিক, আমেরিকার একজন নাগরিক, সেই নাগরিককে কেন, অন্য দেশের একজন নাগরিককে কেন বাংলাদেশের সংবিধান কাটাছেড়ার দায়িত্ব দেওয়া হবে, সংবিধান নিয়ে তার কি কথা বলার অধিকার আছে, সংবিধান সংস্কারের তার কি অধিকার রয়েছে, এরকম কিন্তু মন্তব্য এসেছে বিএনপি নেতার পক্ষ থেকে। ঠিক সংবিধান সংস্কারের যে দুইটা বড় ইস্যু ডক্টর ইউনূস সরকারের আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশের নাম পরিবর্তন করা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ চেঞ্জ করে তারা জনগণতন্ত্রী বাংলাদেশ রাখতে চায়। এছাড়া বাংলাদেশের যে 4টা মূলনীতি, সেই 4টা মূলনীতি চেঞ্জ করে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র, এগুলো বাদ দিতে চায়। বাদ দিয়ে তারা অন্যরকম একটা আবহ তৈরি করতে চায়, যেখানে সমালোচনার তীরেই তারা বিদ্ধ হচ্ছে, সমালোচনাগুলোকে নিয়েই তারা এগোচ্ছে। শেষ পর্যন্ত তারা এই পরিবর্তন আনতে পারবেন কিনা সেটা যখন আলোচনা হচ্ছে, ঠিক সেই সময় ভারতে আমেরিকার রাষ্ট্রদূত যে চাপ তৈরি করলেন, ভারতের সঙ্গে একাট্টা হয়ে বাংলাদেশে দ্রুত নির্বাচনের যে চাপ দিলেন, তাতে করে ডক্টর ইউনূস সরকার বিপাকেই পড়ছে কিনা সেটা একটা বড় প্রসঙ্গ। দর্শক, আপনার কি মনে হয় ডক্টর ইউনূস সরকারের উপরে জো বাইডেন প্রশাসনেরই চাপ যখন শুরু হয়েছে, তখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলে কি হবে, সেটা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।